আয়নায় মুখ দেখুন। গোটা বিশ্বে এত ঘটনা হওয়া সত্ত্বেও শুধুমাত্র ভারতকে টার্গেট করছেন কেন? জাতিসংঘেরই বা শেষ 5 বছরে ভূমিকাটা কি ছিল? কেন ভারতকে নিয়ে বানিয়ে বানিয়ে এই ধরনের বেসলেস কথাবার্তা জাতিসংঘের মঞ্চে আপনি বলছেন? কালকে এই কথাগুলো ভারতের প্রতিনিধি জাতিসংঘে বললেন কাকে জানেন? জাতিসংঘের প্রধানকে। সেই প্রধানের নাম ভলকার টার্ক। কিন্তু কি এমন হলো হঠাৎ করে জাতিসংঘের বিরুদ্ধে ভারত এই ধরনের বিস্ফোরক কথাবার্তা বললেন? ঠিক দুদিন আগে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক সরাসরি বলেছিলেন তারা ভাবছেন যদি জাতিসংঘ থেকে বেরিয়ে আসা যায়। আর আজকে ভারতবর্ষ কার্যত জাতিসংঘকে সেই ডোনাল্ড ট্রাম্পের ভাষায় একরকম হুমকি বা হুঁশিয়ারি দিলেন। সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। শুধু একটাই অনুরোধ, ভিডিওটি শেষ অবধি দেখবেন, তাহলে দেখবেন আন্তর্জাতিক স্তরে যখনই ভারতবর্ষ নিজেকে প্রভাবশালী হিসাবে এস্টাবলিশ করতে চাইছে, তখনই কোনো না কোনো বিদেশি শক্তি ভারতবর্ষকে আন্তর্জাতিক মঞ্চে টেনে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা একদমই কাঙ্ক্ষিত নয়। ভারতবর্ষের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন হয়তো ভালো সম্পর্ক করতে চাইছে, আমেরিকা ভারতকে গুরুত্ব দিচ্ছে, কিন্তু বিশ্বাস করুন একজন ভারতীয় হিসাবে যখন ভারতকে আন্তর্জাতিক মঞ্চে অপমান করা হবে, তখন কিন্তু আমি বারবার এই ইস্যুগুলোকে তুলে ধরবো এবং দিনের শেষে ভারতবর্ষের হয়ে কথা বলা, ভারতবর্ষের জিওপলিটিক্যাল সেন্সে সমস্ত কিছু পরিবেশন করা, এটাই কিন্তু আমার কাছে অন্তত মোটো বলে আমার ব্যক্তিগত অভিমত। কালকে জাতিসংঘের এই চিফ কি বলেছেন? দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি মন্তব্য করেছেন। এই মন্তব্য করার আগে তিনি আসলে এই বিষয়গুলো সম্পর্কে কতটা পড়াশোনা করেছেন কিংবা কতটা গভীরে ঢুকে গিয়ে কথা বলেছেন, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন মণিপুর ইস্যুতে ভারত সরকারকে অনেক বেশি এফোর্ট দিতে হবে। পরবর্তীকালে তিনি বলেন কাশ্মীরের নতুন আইন কাশ্মীরের যে সাধারণ মানুষ তাদের যে মানবাধিকার তা নাকি লঙ্ঘন করছে। বলাই যায় তিনি 370-এর প্রসঙ্গ টেনে আনতে চেয়েছেন। এবার হঠাৎ করে গোটা বিশ্বে, যেখানে মিডিল ইস্টের মতো জায়গায় সমস্ত ক্ষেত্রে যুদ্ধ বিধ্বস্ত এক পরিবেশ এবং পরিস্থিতি হয়ে আছে, সেখানে এই জাতিসংঘের চিফ সবকিছু ছেড়ে ছুড়ে কাশ্মীরকে কেন টার্গেট করলেন? কেন ভারতবর্ষকে টার্গেট করলেন? কোথাও কি ভারতবর্ষকে পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে জাতিসংঘ? এর পিছনে আসল মদতদাতাই বা কে? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে এই প্রতিবেদনে আমি অন্তত করতে চাই। আমার দৃঢ় বিশ্বাস যারা এই ভিডিও দেখছেন আপনারাও রিলেট করতে পারবেন। তার আগে বলি, জাতিসংঘে ভারতের যে প্রতিনিধি অরিন্দম বাগচি, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। 3 থেকে 4টে পয়েন্ট উনি যা বলেছেন, আমার মনে হয় ভারতবর্ষ কালকে আরো একবার বুঝিয়ে দিয়েছে জিওপলিটিক্যাল সার্ফেসে ভারতবর্ষকে যারা এরকম ভাবে টেনে নিচে নামানোর চেষ্টা করবেন, সে জাতিসংঘ হোক কিংবা পাকিস্তান, সকলের মুখোশ ভারতবর্ষটি এইভাবে টেনে ইস্টে খুলে দেবে। কি বলেছে কালকে ভারতবর্ষ? ভারতবর্ষ বলেছেন এই জাতিসংঘের মানে এই যে প্রধান চিফ, তিনি চেরি পিকিং মূলক কথাবার্তা বলেছেন। অর্থাৎ সমস্ত ঘটনাগুলোকে এড়িয়ে গিয়ে শুধুমাত্র কয়েকটা ঘটনাকে তুলে ধরে ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন। ভারতবর্ষ বর্তমানে বৃহত্তম গণতান্ত্রিক একটা দেশ, যার গণতন্ত্র হেলদি এবং ভাইব্রেন্ট, এবং এই গণতন্ত্রের যে প্রতিষ্ঠা তা 1947-এর স্বাধীনতার পর থেকেই হয়েছিল। এবং আজকে এতগুলো দিন পরে ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে এই ধরনের প্রশ্ন জাতিসংঘ কেন করছে, তার মোটিভটাই কি? সরাসরি এই প্রশ্ন কালকে ভারতবর্ষের পক্ষ থেকে কিন্তু তুলে ধরা হয়েছে। পরবর্তীকালে তিনি বলেছেন ওটি কাশ্মীর নয়, ওটি জম্মু অ্যান্ড কাশ্মীর। দয়া করে ঠিকঠাক ভাবে কথা বলুন। এবং কাশ্মীরকে নিয়ে এত অবসেশন আপনাদের কিসের? কিছুদিন আগে কাশ্মীরে ভোট হয়েছে, সেই ভোটে সাধারণ মানুষ ভোট দিয়ে যেই পার্টিকে নির্বাচিত করেছে সেই পার্টিকুলার রাজনৈতিক দল কিন্তু কেন্দ্রে ক্ষমতায় নেই। অর্থাৎ কাশ্মীরের নির্বাচনে বিজেপি জয়লাভ করেনি। এটাই কিন্তু বোঝা যাচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রটি কতটা সুগঠিত। আসলে গণতন্ত্রের অনেকগুলো লুফল থাকতেই পারে, কিছু জায়গায় বিতর্ক সৃষ্টি হবে, কিন্তু বিতর্ক থেকেই গণতন্ত্র বারংবার কিন্তু শুধরেছে এর আগেও, ভবিষ্যতে হয়তো শুধরাবে। কিন্তু পার্টিকুলারলি কোনো ইস্যুকে ইচ্ছা করে আন্তর্জাতিক মঞ্চে টেনে এনে ভারতের প্রভাবকে এবং ভারতের যে প্রতিপত্তি সেটাকে যদি কেউ পিছন থেকে টেনে আসছে, মান সম্মান কার্যত মাটিতে মেশানোর চেষ্টা করে, তাহলে ভারতবর্ষী হিসাবে, ভারতবর্ষের প্রতিনিধি হিসাবে যেই ধরনের কথাবার্তা বলা উচিত, কালকে এই প্রথমবারের জন্য ভারতবর্ষ সরাসরি আক্রমণ কিন্তু শানালো জাতিসংঘকে। পরবর্তীকালে তিনি বললেন ভারতবর্ষের যদি ইতিহাস জানতে হয় তাহলে আপনি ভারতবর্ষে আসুন। এই পার্টিকুলারলি ভারত দেশ বা ভারতবর্ষ সিভিলাইজেশন এথস অফ ডাইভার্সিটি, অর্থাৎ আমাদের দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আজও বিরাজমান।
আপনি ভারতবর্ষে কোনোদিন আসেননি শুধুমাত্র নিউজ পত্রিকা এবং আমাদের বিরুদ্ধে বিভিন্ন যে ষড়যন্ত্রমূলক খবরগুলো দেখে আপনারা ছোট 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 কিছু কথা আজকে আন্তর্জাতিক মঞ্চে বলছেন, এটা কিন্তু কোনো সময় ঠিক নয়। আর আপনি যে দেশের লোক, অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রি থেকে যেখানে বিরাজ করেন, তার অবস্থাটা কি? আজকে সরাসরি অভিযোগ উঠেছে জো বাইডেনের সময় আমেরিকা ইউএসএইডের টাকা দিয়ে বিভিন্ন দেশের ইলেকশনকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। ঠিক সে সময় জাতিসংঘ চুপ কেন? পরবর্তীকালে তারা বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা নিয়ে গোটা বিশ্ব প্রশ্নচিহ্ন তুলেছে। গাজায় দিনের পর দিন যুদ্ধ হয়েছে, আপনারা গাজা নিয়ে কেন একটা কথা বলতে পারেননি? জাতিসংঘ কোথায় ছিল যখন দিনের পর দিন গাজা, ইসরায়েল, আমেরিকা এবং বিশ্বের প্রথিত দশা দেশগুলো নিজেদের মধ্যে যুদ্ধ করে গেছেন দিনের পর দিন? রাশিয়া ইউক্রেনের ওই যুদ্ধের সময় জাতিসংঘ কোথায় ছিল? জাতিসংঘ কেন ওই যুদ্ধ বন্ধ করতে পারলো না? ইউএসএইডের টাকা ফান্ডিং দিনের পর দিন এক একটা দেশে কিন্তু খেটেছে, তা কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে সকলের সামনে এক্সপোজ করে দিচ্ছেন। জাতিসংঘের কি কোনো সময় ভূমিকা ছিল না এই সকল দেশের নির্বাচন এবং গণতন্ত্রগুলো রক্ষা করার? এই ইউএসএইড এর রিপোর্ট প্রকাশ পাওয়ার পর জাতিসংঘ কিসের জন্য এখনো নীরব? শুধুমাত্র ভারতের কাশ্মীর, ভারতের মণিপুর জাতিসংঘের আলোচ্য বিষয় কি কখনো হতে পারে? এইগুলো ভারতের ইন্টারনাল ইস্যু হতে পারে। তাহলে ইচ্ছাকৃতভাবে ভারতবর্ষকে অপমান করার চেষ্টা কিন্তু কোনো না কোনো বিদেশি শক্তি জাতিসংঘকে উস্কে করার চেষ্টা করছেন। পাশের দেশ, ভারতবর্ষের পাশের দেশ বাংলাদেশ দিনের পর দিন সংখ্যালঘু ইস্যুতে কার্যত উত্তাল। সংখ্যালঘুর উপর সেনাবাহিনী অত্যাচার করছে। সংখ্যালঘু ছাড়ুন, চাকমা সম্প্রদায়ের উপর সেনাবাহিনী অত্যাচার করছে। ইউনেস সরকার দিনের পর দিন ইসকনকে রয়ের দালাল বলছে। সংখ্যালঘুদের হিউম্যান রাইটস বিঘ্নিত হচ্ছে। কোথায় জাতিসংঘ? আজকে জাতিসংঘের কোন সদস্য এই সংখ্যালঘুদের পাশে গিয়ে সাপোর্ট করেছেন? শুধুমাত্র ভারতের পাকিস্তানকে কিসের জন্য টেনে আনছেন? কেন বলছেন ভারতের সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভোগে? কিসের রিপোর্টের ভিত্তিতে বলছেন? কোন রিপোর্ট আপনাদেরকে এই ধরনের কথা বলতে ইনসিস্ট করছে তা দয়া করে আন্তর্জাতিক স্তরকে আপনারা জানান। পাশাপাশি 2000 সাল তো ছেড়ে দিন, ভারতবর্ষের প্রভাব 2000 সালের পর থেকে জিওপলিটিক্যালি হয়তো বেড়েছে, 200 বছর ধরে যে ব্রিটিশরা ভারতকে দিনের পর দিন শোষণ করলো, সেই ব্রিটিশদের বিরুদ্ধে জাতিসংঘ আজ অব্দি কি অ্যাকশন নিয়েছে, কি কথা বলেছে? এবং 1947-এর আগে যেভাবে ভারতবর্ষকে কলোনিয়াল সোসাইটি বানিয়ে রাখলো এই ব্রিটিশরা, যেভাবে সাদা চামড়া কালো চামড়া করে দিনের পর দিন ভারতীয়দের ছোট করার প্রবণতা আজও গোটা বিশ্বে জুড়ে থেকে গেল, তার বিরুদ্ধে জাতিসংঘ একটা লাইনও কেন বলে না আজও? কিসের জন্য আপনারা পৃথিবীর সমস্ত ইস্যু ছেড়ে ভারতবর্ষকে টার্গেট করলেন? ইন্ডিয়ান তামিলরা দিনের পর দিন শ্রীলঙ্কায় মৃত্যুবরণ করেছেন। যে সকল ইন্ডিয়ান তামিলরা শ্রীলঙ্কায় যেতেন তাদেরকে নির্দয়ভাবে মারা হতো। জাতিসংঘ কিচ্ছু করতে পারলো না কেন? শুধুমাত্র বর্তমান সময় নয়, আমি ইতিহাসের কথা আপনাদের বলছি। জাতিসংঘ আজ অব্দি ঠিক এমন কি করেছে যার জন্য জাতিসংঘকে এত অগ্রাধিকার দিতে হবে আজকের পর? পাশাপাশি আপনার পলিটিক্যাল ওপিনিয়ন এস্টাবলিশ করার জায়গা তো জাতিসংঘ নয়। এই ভলকার টার্ক আজ অব্দি নিজের দেশের উন্নততর পলিটিক্সের জন্য আপনি কি এমন করলেন, যেখানে দিনের পর দিন ইউরোপের একাধিক কান্ট্রির বিরুদ্ধে, একাধিক দেশের বিরুদ্ধে গণতন্ত্র নিয়ে কথা হয়? কিছুদিন আগে জয়শঙ্কর সরাসরি বলেছেন, আমাদের দেশের গণতন্ত্র নিয়ে আপনারা এত কেন ভাবেন? আপনার দেশের গণতান্ত্রিক অবস্থাটি কোথায় আছে সে বিষয়ে কেন আপনারা আলোচনা করেন না? আজকে জাতিসংঘ একদম হুবহু ইউরোপের ইউনিয়নের এই ধরনের ভাবনা চিন্তাকে পলিটিক্যাল মঞ্চে আবর্তিত করে জাতিসংঘের মান সম্মান সমস্ত কিছু ধুলোয় মিশিয়ে দিলেন, যা কালকে ভারতবর্ষ বিভিন্ন ক্ষেত্রে বলেছে। তাহলে প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প যেভাবে জাতিসংঘকে বয়কট করার ডাক দিচ্ছেন, যেভাবে ব্যাকআউট করার ডাক দিচ্ছেন, এই অপমানের পর ভারতবর্ষেরও কি উচিত এই জাতিসংঘ থেকে 1 মিনিট আর সময় নষ্ট না করে বেরিয়ে আসা? জাতিসংঘ এক্স্যাক্টলি খায় না মাথায় দেয়, সেটাই তো সাধারণ মানুষের কাছে বড় প্রশ্ন। আজ অব্দি গ্রামের প্রান্তিক কোন মানুষটা জাতিসংঘের ভ্যালু জানেন? ইউরোপের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা গ্রাম সত্যি কি জাতিসংঘের ভ্যালু সত্যি বুঝতে পারেন? কিসের জন্য এই যে পিস কিপিং ইউনিটে ইন্ডিয়া দিনের পর দিন ইনভেস্ট করবে? কেন ভারতীয় সেনাবাহিনী জাতিসংঘের পিস কিপিং ইউনিটে নিজেদের সর্বোচ্চ দিয়ে সবটা উজাড় করে অন্য দেশের যুদ্ধ থামানোর চেষ্টা করবে? আজকে আমার মনে হয় ভারতবর্ষের নতুন করে ভাবার একটা সময় এসেছে। শুধু তাই নয়, শেখ হাসিনা কিন্তু বিস্ফোরক এক অভিযোগ করে গেছিলেন। কোনো এক শ্বেতাঙ্গ ভদ্রলোক তার থেকে সেন্ট মার্টিন চেয়েছিলেন। জাতিসংঘ কি মিনিট 2 এর পিছনে ব্যয় করেছে? শেখ হাসিনা সরকারকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে। কোথায় ছিল জাতিসংঘ? 15ই আগস্টের পর বাংলাদেশের অবস্থা
আজকে গোটা পৃথিবীর বুকে ধিক্কৃত হয়েছে, নিন্দিত হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট, ইউকের পার্লামেন্ট, সুইডেনের পার্লামেন্ট, সুইজারল্যান্ড, সমস্ত জায়গায় এই সংখ্যালঘু ইস্যুতে যেখানে কথা হয়েছে সেখানে জাতিসংঘ আজও কেন নীরব? কে আপনাদের চালাচ্ছে? আপনাদের মোটিভটা কি? শুধুমাত্র ভারতের প্রভাবটাকে আন্তর্জাতিক স্তরে মেনে নিতে না পেরে জেলাসির সুরে আজকে ভারতবর্ষের নিন্দা কিসের জন্য আপনি করছেন? জাতিসংঘ কিসের জন্য করছে তা কিন্তু আজকে 140 কোটি ভারতবর্ষকে দিতে হবে। পাশাপাশি দিনের পর দিন মণিপুর ইস্যু নিয়ে টেনেছেন। একাধিক রিপোর্টে বেরিয়েছে মণিপুরে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করা হয়েছে। কারা স্টারলিংকের ইন্টারনেট মণিপুরে ঢুকিয়ে দিল? শুধু তাই নয়, একাধিক নিউজ পেপারে বেরিয়েছে মণিপুরে যে সকল অস্ত্র পাওয়া গেছে সব নাকি আমেরিকার কোম্পানি তৈরি। বিদেশি বিভিন্ন ম্যানুফ্যাকচারার যে উইপেন তার কিন্তু খোঁজ মিলেছে আমেরিকা এই মণিপুরে। এবং মণিপুরে দিনের পর দিন এই যে বিদ্রোহ, তার পিছনে ফান্ডিং কে করলো সেই বিষয়গুলো তলিয়ে কেন জাতিসংঘ দেখলেন না? কিসের জন্য এই মণিপুরে স্টারলিংকের ইন্টারনেট, স্টারলিংকের পাশাপাশি আমেরিকার একাধিক অস্ত্রশস্ত্র এবং বিভিন্ন ক্ষেত্রে আমেরিকার ম্যানুফ্যাকচারের উন্নত মানের ডিভাইস, ওয়াকি টকি, এই জিনিসগুলো মণিপুরে পাওয়া গেল দিনের পর দিন? এর পিছনে দায়ীটা কে? আর কাশ্মীর নিয়ে বলছেন, কাশ্মীরে দিনের পর দিন যেভাবে পাকিস্তানের সেনাবাহিনী লোকজন ঢুকিয়ে ভারতকে অশান্ত করার চেষ্টা করেছে, সেই নিয়ে 10 সেকেন্ডও ব্যয় কেন করা হলো না জাতিসংঘে? এই প্রশ্ন আমি রেখে গেলাম। কিন্তু আমার মনে হয় আজকে ভারতে যে সরকারি দায়িত্বে থাকুক, আপনি ভুলে যান বিজেপি সরকার দায়িত্বে আছে, আপনি ভুলে যান কংগ্রেস দায়িত্বে আসবে, কিংবা আপনি ভুলে যান রাম শ্যাম যদু মধু ভারতবর্ষের দায়িত্ব নেবে, কিন্তু জাতিসংঘের মঞ্চে যেভাবে ভারতকে ইচ্ছাকৃতভাবে আজকে সকলের সামনে অপমানিত করা হলো এবং ভারত সরকার যেভাবে এর পাল্টা দিল, আমার মনে হয় ভারতবাসী হিসাবে আজকে আপনাদের সকলের মেইন স্ট্রিম মিডিয়ার কিন্তু গর্জে ওঠা উচিত। এবং আমার মনে হয় আপনারা সকলের এই সমস্ত বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। কারণ ভারতবর্ষের বিরুদ্ধে নোংরা ষড়যন্ত্র মানে আলটিমেটলি ভারতবাসীর গায়েও কিন্তু এসে লাগা, এটা কিন্তু ভুলে যাবেন না। কি ভাবছেন কমেন্টে জানাবেন।